পীরে কামিল পর্ব সংখ্যা ২০। স্কুলের প্রজেক্ট শুরু করার আগে সিকান্দার উসমানের সাথে কথা বলে সালার। সংক্ষিপ্ত আকারে তাকে এই ব্যাপারে জানাই। তিনি কোনো বাধা না দিয়ে ছেলের কথা শোনেন। এরপর খুব গম্ভীর কণ্ঠে বললেন, এসব কেন করছো তুমি? পাপা, আমি এই কাজের প্রয়োজন অনুভব করছি, কারণ মানুষ। তিনি ছেলের কথায় বাধা দেন, আমি স্কুলের কথা বলছি না। তাহলে আপনি কিসের কথা বলছেন? অবাক হয়। আমি তোমার লাইফস্টাইলের কথা বলছি। আমার লাইফস্টাইলের কি হয়েছে? সিকান্দার উসমান ছেলের দিকে তাকিয়ে রইলেন। কুরআন হাফেজ করার বিষয়ে তখন বললে, যখন তোমার হেফজ করা শেষ। ওকে ফাইন, আমি কিছু বলিনি। হজ করতে যেতে চেয়েছো এ বিষয়ে আমি চিন্তিত থাকলেও তোমাকে বাধা দেইনি। সব ধরনের সোশ্যাল লাইফ থেকে দূরে সরেছ, আমি আপত্তি করিনি। ধর্মে প্রয়োজনের তুলনায় বেশি আগ্রহী হয়ে উঠেছ। নামাজ শুরু করেছ, তাও মসজিদে। এরপরও আমি কিছু বলিনি। বিজনেস করার পরিবর্তে জব করতে চেয়েছো, তাও এখানে না, আমেরিকায়। করতে দিয়েছি। এখন তুমি একটা স্কুল খুলতে চাও। তাই এখন জরুরি হয়ে পড়েছে পুরো বিষয়টা নিয়ে আমাদের সিরিয়াস হয়ে কথা বলা। তিনি গম্ভীর হয়ে ছিলেন। তোমার কোনো আন্দাজ আছে এই লাইফস্টাইল তোমাকে আমাদের সোশ্যাল সার্কেলে অগ্রহণযোগ্য করে তুলছে? আগে এক পাগলামির চরমে ছিলে, এখন আরেক পাগলামির। ২৫-২৬ বছর বয়সে যেসব কাজে তুমি নিজেকে জড়িয়ে ফেলছো তা অপ্রয়োজনীয়। তোমার নিজের কেরিয়ারে মনোযোগ দেওয়া উচিত। নিজের লাইফস্টাইলে পরিবর্তন আনা দরকার। আমরা যে ক্লাসে চলাফেরা করি সেখানে ধর্মের প্রতি এই ধরনের সম্পৃক্ততা অনেক সমস্যা তৈরি করে। সালার মাথা নিচু করে তার কথা শুনছিল। শুধু তোমার জন্য না, আমাদের জন্যও অনেক সমস্যা তৈরি হবে। চিন্তা করে দেখো, তুমি মানুষকে কি ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করছো। কাল যখন আমরা বা তুমি নিজের ক্লাসের ভালো ফ্যামিলির একটা মেয়েকে বিয়ের সিদ্ধান্ত নেবে, তখন এই ধর্মীয় অনুষঙ্গ তোমার জন্য কত বড় ঝামেলা তৈরি করবে আন্দাজ করো। কোনো ফ্যামিলি শুধু সিকান্দার উসমানের নাম শুনেই জেনে বা তোমার কোয়ালিফিকেশন দেখেই নিজেদের মেয়ে তোমার হাতে তুলে দেবে না। তার উপর এই বয়সে সামাজিক কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছো, যেখানে তোমার বয়সীরা নিজেদের ক্যারিয়ারের পেছনে দৌড়ায়। ইউনিসেফের মাধ্যমে তুমি অনেক সামাজিক কাজ করো, এটাই যথেষ্ট। পার্সোনাল লাইফেও এসব শুরু করা জরুরি না। যেই টাকা তুমি এই স্কুলে তৈরি এবং মানুষের জীবনে উন্নত করায় খরচ করবে, সেগুলো নিজের ভবিষ্যৎ প্রজন্মের জন্য পুঁজি করো। ওদের বিলাসিতা দেওয়ার জন্য, একটা আরামদায়ক লাইফস্টাইল দেওয়ার জন্য, না হলে নিজের উপর খরচ করো। ৩০০ বছরের জীবন নিয়ে আসনি তুমি। এত অল্প বয়সে কেন বার্ধক্যের ভার নিতে চাইছো নিজের উপর? একটা দুর্ঘটনা ঘটেছে, খারাপ হয়েছে, তুমি শিক্ষা নিয়েছো, অনেক ভালো করেছো, তাতেই চলবে। এর মানে এই না যে এই বয়সে তসবিহ ধরে বসে থাকবে। তিনি থামেন। তুমি কি আমার কথা বুঝতে পারছো? জিজ্ঞেস করলেন। পাপা, আমি তসবিহ হাতে নিয়ে বসে নেই। সালার তার প্রশ্নের উত্তর না দিয়ে নিজের কথা বলে। আপনি জীবনে ভারসাম্য রাখার কথা বলছেন, আমি সে ভারসাম্য ধরে রাখার চেষ্টা করছি। আমি নিজের ক্যারিয়ারের কোথায় দাঁড়িয়ে আছি আপনি ভালো করে জানেন। আমার পারফরমেন্স সম্পর্কে আপনার অজানা কিছু নেই। আমি জানি, এই জন্যই বলছি, যদি এসব বিষয়ে মাথা না খাটাও তাহলে আরও এগিয়ে যাবে। সিকান্দার উসমান বললেন, এসব করলে কেন তা পারবো না? আপনার যদি মনে হয় সবকিছু ছেড়ে দিলে আমি ক্যারিয়ারের মাউন্ট এভারেস্ট পৌঁছে যাব, তাহলে আপনি ভুল ভাবছেন। ও শান্ত গলায় বলল, ভবিষ্যৎ নিয়েই না হয় ভাবো, বিয়ে নিয়ে। এমন অ্যাপ্রোচ রাখার পর তোমাকে কে গ্রহণ করবে? ভেবেছি পাপা, আমি কখনো বিয়ে করব না। সিকান্দার হাসেন। ছেলে মানুষই ভাবনা, সবাই বলে এমন। নিজের অ্যাডভেঞ্চার মনে থাকার কথা তোমার। সালার জানে তার ইশারা কোন দিকে, তাই অনেকক্ষণ কিছু বলতে পারল না। এটাও না যে সে অ্যাডভেঞ্চারের কারণেই বিয়ে করতে চায় না। মনে আছে, অনেকক্ষণ পর নিচু আওয়াজে বলে, আমি আপনার সোশ্যাল সার্কেলের মাঝে অনেক আগেই মিসফিট হয়ে গেছি। সেখানে জায়গা তৈরির চেষ্টাও করব না। এই সোশ্যাল সার্কেলে কোনো নতুন পরিচয় বা সম্পর্ক তৈরির ইচ্ছে নেই আমার। আমি পরোয়া করি না মানুষজন, আমার ভাই বোন আমাকে নিয়ে মজা করবে না হাসবে। মানসিকভাবে এসবের জন্য প্রস্তুত আমি। যতদূর কথা রইল প্রজেক্টের, তাহলে বলবো পাপা, আমাকে এটা শুরু করতে দিন। আমার কাছে যথেষ্ট টাকা আছে। এই প্রজেক্ট শুরু করলেই আমাকে ফুটপাতে এসে দাঁড়াতে হবে না।
কারো শারীরিক অসুস্থতা থাকে, কারো আত্মার। শরীরের অসুস্থতার জন্য মানুষ ডাক্তারের কাছে যায়, আত্মার অসুস্থতার জন্য মানুষ তা করে যা আমি করতে চাইছি। এই টাকা দিয়ে অনেক কিছু কেনা যাবে, কিন্তু শান্তি না। জীবনে প্রথমবার শান্তি খুঁজে পাওয়ার আশায় আমি এই টাকা ইনভেস্ট করছি। হতে পারে আমি তার সিদ্ধান্ত পেয়ে যাব। সিকান্দার উসমানের কাছে এখন আর বলার মতো কিছু ছিল না। ওয়াশিংটনে ফিরে আগের মতো ব্যস্ত হয়ে পড়ে সালার। কিন্তু এবার পার্থক্য ছিল, পাকিস্তানে ফুরকান আর ডক্টর সিফতে আলীর সাথে নিয়মিত যোগাযোগ রাখত। ফুরকান ওকে স্কুলের যাবতীয় খবর জানায়। ইউনিসেফে এই ধরনের কাজ ওর চাকরির অংশই ছিল। এমন কাজে অনেক ভালো সুযোগ সুবিধা পাওয়া যায়। কিন্তু পাকিস্তানের গ্রামে এমন কাজের সূচনা, তাও নিজের সম্পদে। কয়েক বছর আগের সালার সিকান্দারকে যারা চেনে তারা কখনো এটা বিশ্বাস করবে না। নিজেরও বিশ্বাস হচ্ছিল না কখনো এই ধরনের কাজের কথা ভাবতে পারে। তবে প্রজেক্টের জন্য অ্যাকাউন্ট থেকে টাকা বের করার সময় এটুকু বুঝতে পারে, আর্থিকভাবে অন্তত এই কাজ সামাল দেওয়া ওর জন্য কঠিন না। গত ৩ বছরে ওর খরচ অনেকটা কমে এসেছে। এমন বহু বিষয় জীবন থেকে বেরিয়ে গেছে যার উপর একসময় চোখ বন্ধ করে টাকা ঢালতো। নিজের ব্যাংক অ্যাকাউন্টের অঙ্ক শুনে হতভম্ব হয়ে পড়েছিল। ও এমন মানুষ ছিল না যার কাছে টাকা জমানো আশা করা যায়। এমফিলের জন্য স্কলারশিপ ছিল, এ ক্ষেত্রেও নিজের কিছু খরচ করতে হচ্ছিল না। সেদিন অ্যাপার্টমেন্টে পায়চারি করার সময় সবকিছু খুব মনোযোগ দিয়ে দেখে। কোথাও দামি কিছু নেই, আসবাবপত্র খুব সীমিত, কিচেনও খাবার দাবারের জিনিস থেকে খালি। কফি, চা পাতা, দুধ এই জাতীয় কিছু আছে শুধু। অ্যাপার্টমেন্টে ওর সময় খুব কম কাটে, যতটুকু কাটে তাও ঘুমিয়ে। কাজে যাওয়ার জন্য আগে থেকেই যে পরিমাণ কাপড় আর অন্যান্য ব্যবহারিক জিনিসপত্র ছিল, তাতে এই ব্যাপারে উদাসীন হয়ে পড়ে। ওর স্পষ্ট মনে আছে শেষবার কবে নিজের জন্য কিছু কিনেছে। কলিগ ও ইউনিভার্সিটির ক্লাস ফেলো ছাড়াই নিউ ইয়র্কের কাউকে চিনত না, বা ইচ্ছে করেই নিজেকে একটা সার্কেলে সীমাবদ্ধ করে রাখত। মানুষের সাথে ওর পরিচয় কেবল ফর্মাল ছিল। একমাত্র যেখানে ও খরচ করত তা বইয়ের পিছনে। এই লাইফস্টাইলের সাথে ওর অ্যাকাউন্টে যদি এই পরিমাণ টাকা জমা হয়, তাহলে সেটা অপ্রত্যাশিত কিছু নয়। অফিস, ইউনিভার্সিটি, অ্যাপার্টমেন্ট ওর জীবনের রুটিনে চতুর্থ কোনো বিষয় ছিল না। এমফিল চলাকালীন ইউনিসেফে ছেড়ে ইউনেস্কোতে জয়েন করে সালার। এমফিলের পর প্যারিসে ওর পোস্টিং হয়। এর আগে ফিল্ড অফিসে কাজ করত, কিন্তু এরপর থেকে ইউনেস্কোর হেডকোয়ার্টারে কাজ করার সুযোগ হয়। গত ৫ বছর সময়ে অসময়ে ছোটখাটো প্রজেক্টের জন্য ও প্যারিস আসা যাওয়া করেছে, কিন্তু এবার লম্বা সময়ের জন্য এখানে আসা। পরিচিত এক জগৎ ছেড়ে অপরিচিত এক জগতে, সে জগৎ যেখানে ভাষার সাথেও পরিচিত ছিল না। নিউ ইয়র্কে ওর অনেক বন্ধু ছিল, এখানে তেমন কেউ ছিল না যাকে জানে। ইউনিসেফের মতো ইউনেস্কোতে এসেও বিরামহীনভাবে কাজ করতে থাকে সালার। তবে ইসলামাবাদের শহরতলিতে শুরু করা স্কুল ওর মস্তিষ্ক থেকে মোছেনি। মাঝে মধ্যে অবাক হয়ে ভাবত, ওর চাকরির সাথে পড়াশোনার এত গভীর সম্পর্ক থাকা সত্ত্বেও ফুরকানের মতো ওর মাথায় কেন কখনো স্কুল খোলার কথা আসেনি। যদি এই স্কুলের চিন্তা কয়েক বছর আগে করত, তাহলে এতদিনে তা স্থিতিশীল এক ভিত্তির উপর দাঁড়িয়ে যেত। পাকিস্তানের প্রতি আমার খুব একটা ভালোবাসা নেই, তেমন টান কাজ করে না। প্রথম দিকের সাক্ষাতের একবার ফুরকানকে বলেছিল ও। কেন? ফুরকান জিজ্ঞেস করেছিল। কেন এর উত্তর আমার কাছে নেই। বেশ, পাকিস্তানের জন্য বিশেষ কোনো অনুভূতি নেই আমার। ও কাঁধ ঝাঁকিয়ে বলেছিল, এটা জানার পরও যে এটা তোমার দেশ। হ্যাঁ, এটা জানার পরও। আমেরিকার জন্য বিশেষ কোনো টান আছে? ভালোবাসা কাজ করে? ফুরকান প্রশ্ন করেছিল। না, সে দেশের জন্য আমার মনে কিছু নেই, ও শান্ত স্বরে বলেছিল। ফুরকান তখন অবাক হয়ে ওর দিকে তাকিয়েছিল। আসলে আমি দেশপ্রেমে বিশ্বাস করি না, ফুরকানকে অবাক হতে দেখে ব্যাখ্যা করেছিল। অথবা বলা যায়, যেখানে আমি থাকি সে জায়গাগুলোর প্রতি ভালোবাসা গড়ে তোলা আমার জন্য কঠিন। কাল তৃতীয় কোনো দেশে চলে গেলে আমেরিকাকেও মনে রাখবো না। তুমি বড় আজব মানুষ সালার, ফুরকান হুট করে বলেছিল। এটা আদতে সম্ভব একটা মানুষ তার দেশ বা সেই জায়গার প্রতি কোনো টান অনুভব করে না যেখানে সে বসবাস করে? ওর কথা বিশ্বাস হচ্ছিল না, কিন্তু ভুল বলেছিল না ও। প্যারিস আসার পর নিউ ইয়র্কের কিছু মনে রাখিনি।
এমনকি নিউ হেভেন থেকে নিউ ইয়র্ক আসার সময়ও অ্যাডজাস্টমেন্টের কোনো ঝামেলা হয়নি। সব পানির মাছ যাকে বলে। ইউনাইটেড নেশনের আঞ্চলিক কনফারেন্সের জন্য পাকিস্তান এসেছে সালার। পাল কন্টিনেন্টাল থাকছে। বিজনেস ম্যানেজমেন্টের এক ইনস্টিটিউশনে কিছু লেকচার দেওয়ার কথা। ফুরকানের সাথেও স্কুল নিয়ে প্ল্যান ঠিক করতে হবে। লাহোরে আজ তৃতীয় দিন ওর। রাতের খাবার কিছুটা তাড়াতাড়ি খেয়ে জরুরি কাজে হোটেল থেকে বেরিয়ে পড়ে। সন্ধ্যা 7:30 বাজছিল। মোল রোড দিয়ে যাওয়ার সময় গাড়ি টায়ার পাংচার হয়ে যায়। ড্রাইভার গাড়ি থেকে নেমে টায়ার চেক করে। কয়েক মিনিট পর জানালার কাছে এসে বলে, স্যার, গাড়িতে অতিরিক্ত টায়ার নেই, আপনার জন্য ট্যাক্সি নিয়ে আসছি, ট্যাক্সিতে চলে যান। সালার হাত দিয়ে ইশারা করে তাকে থামায়। থাক, আমি নিয়ে নিচ্ছি। বলতে বলতে গাড়ি থেকে নেমে যায়। দূরের পার্কিংয়ে কিছু ট্যাক্সি দেখা যাচ্ছে। সালার সেদিকে হাঁটতে থাকে। হঠাৎ একটা গাড়ি এসে ওর সামনে ব্রেক লাগায়। গাড়ি সামনে থেকে এসেছে। ভেতরে থাকা মানুষটাকে এক নজর দেখে চিনে ফেলে। ওটা আকিব, যে এখন ড্রাইভিং সিট থেকে বাইরে নামছিল। ওর কয়েক বছর আগের জীবনের অন্যতম প্রধান চরিত্র। আকিব ও আকমল, এ দুইজনের সঙ্গেই তখন বেশিরভাগ সময় কাটাতো। এবারে সাক্ষাৎ অনেক বছর পর হচ্ছে। সবকিছু ছেড়ে দেওয়ার পরে এ প্রথম। পাকিস্তান বা লাহোর এসেও কখনো ওদের সাথে যোগাযোগের চেষ্টা করিনি। ওরা যদিও অনেকবার যোগাযোগের চেষ্টা করেছে, তবে ওদের কাছে আসার চেষ্টা ব্যর্থ করে ওদেরকে এড়িয়ে চলাই সফল ছিল সালার। কিন্তু এত বছর পর হুট করে আকিব ওর সামনে হাজির। স্নায়ু সংকীর্ণ হয়ে আসে। আকিব খুব জোশ আর উষ্ণতা নিয়ে সামনে আগায়। সালার, আমি বিশ্বাস করতে পারছি না এটা তুমি। এত বছর কোথায় নিখোঁজ ছিলে? তুমি তো গাধার শিংয়ের মতো নাই হয়ে গেলে। কোথায় ছিলে ইয়ার? এখানে কি করছো? বেশভূষায় পাল্টে ফেলেছো। কোথায় গেল সে চুল? লাহোর কবে এলে? আসার খবর কেন দাওনি? আকিফ একের পর এক প্রশ্ন করে যাচ্ছে। বন্ধুর ভঙ্গিতে থাকা শীতলতা খেয়াল না করে আকিফ আবার জিজ্ঞেস করল, এখানে মূল রোডে কি করছো? গাড়ি নষ্ট হয়ে গেছে, ট্যাক্সি খুঁজছি। সালার বলল, কোথায় যাবে? আমি ড্রপ করে দেই। না, আমি চলে যাচ্ছি, ট্যাক্সি কাছেই। আকিফ কোনো কথা কানে নেয় না। ভেতরে বসো, হাত ধরে ওকে টেনে বলল। সালার ছটফট করে গাড়ির দিকে এগিয়ে যায়। ওর মুড খারাপ হচ্ছে। তুমি তো স্টেটসে পড়তে গিয়েছিলে, পরে খবর পেলাম ওখানেই জব করছো। তাহলে হঠাৎ পাকিস্তান? গাড়ি স্টার্ট দিয়ে জিজ্ঞেস করলো। ছুটি কাটাতে এসেছো? হ্যাঁ, সালার সংক্ষেপে বলে। এভাবে হয়তো কিছুটা বেঁচে যাবে। কি করছো আজকাল? ইউনাইটেড নেশনের এজেন্সিতে কাজ করছি। লাহোরে কোথায় থাকছো? পিসিতে। পিসিতে কেন? আমার কাছে আসতে, না হলে আমাকে ফোন করতে। কবে এসেছো? কাল। তাহলে এখন থেকে তুমি আমার সঙ্গে আমার বাসায় থাকবে, হোটেলে থাকার প্রয়োজন নেই। না, কাল সকালে ইসলামাবাদ চলে যাব। দ্রুত মিথ্যে বলে ফেলে সালার। যে কোনো মূল্যে মুক্তি চাই। আকিফের সাথে ওর অস্বস্তি লাগছে। এর কারণ হয়তো সেই অতীত যা কাটিয়ে এসেছিল। যদি কাল ইসলামাবাদ চলে যাও, তাহলে আজ আমার সাথে কাটাও, একসাথে ডিনার করব। আকিব অফার করে। আমি 10 মিনিট আগে খেয়ে বের হয়েছি। তবুও চলো, আমার স্ত্রীর সাথে পরিচয় করাবো। তুমি বিয়ে করে ফেলেছো? হ্যাঁ, 3 বছর। আর তুমি? না। কেন? কাজের ব্যস্ততায়। গুড, এখনো স্বাধীনভাবে চলাফেরা করছো। আকিফ একটা দীর্ঘশ্বাস ফেলে। ভাগ্য তোমারই। সালার কিছু বলে না। আকিফ কথা বলতে বলতে গ্লোভ কম্পার্টমেন্ট খুলে ভেতর থেকে ক্যাসেট বের করতে চাইল। মনোযোগ কিছুটা এদিক সেদিক হওয়ায় ভেতরে থাকা সব অনেক কিছু গড়িয়ে সালারের কোল আর পায়ের কাছে পড়ে। টু ব্যাড, বিরক্তি নিয়ে বলল। সালার নিচু হয়ে জিনিসপত্র তুলতে থাকে। আকিফ গাড়ির ভেতরে লাইট অন করল। সবকিছু উঠিয়ে আগের জায়গায় রাখতে গিয়ে সালার হঠাৎ থেমে যায়, যেন কেউ ওর শরীরে কারেন্ট ছেড়ে দিয়েছে। গ্লোভ কম্পার্টমেন্টের কোনায় এক জোড়া কানের দুল। ওর হাত কাঁপছে। বাম হাত বাড়িয়ে কানের দুলগুলো বের করে। গাড়ির আলোয় হাতের তালুতে তা ঝলমল করছে। অবিশ্বাস্য চোখে ওগুলোর দিকে তাকিয়ে থাকে। বহু বছর আগে এই কানের দুলগুলো কারো কানে দেখেছিল। একবার, দুইবার, তিনবার, চতুর্থবার বারবার দেখল। ওর কোনো সন্দেহ নেই, ওগুলো ইমাম হাশিমের কানের দুল।
চোখ বন্ধ করে এগুলোর ডিজাইন কাগজে আঁকতে পারবে, প্রতিটি নকশা, প্রতিটি বাঁকসহ। আকিব হাত থেকে কানের দুলগুলো নিয়ে রেখে দিলে ধ্যান ভাঙ্গে সালারের। এই কানের দুল, সালার আটকে আটকে বলল, এগুলো তোমার স্ত্রীর? স্ত্রীর? কাম অন ইয়ার। আকিব হাসে। স্ত্রীর হলে আমি এখানে রাখতাম। সালার পলক না ফেলে তাকিয়ে থাকে। তাহলে? ফেসফেসে গলায় বলল, গার্লফ্রেন্ডের। গতকাল রাতে আমার সঙ্গে ছিল। দুলগুলো বেডরুমে ফেলে গেছে। কিছুটা তাড়াহুড়ায় যেতে হয়েছিল ওকে, কারণ রোহা ফিরে এসেছিল। আমি এনে গাড়িতে রেখে দিয়েছি, কারণ আজ ওইদিকে যাওয়ার ইচ্ছে আছে। আকিব খুব সহজ গলায় বলল, গার্লফ্রেন্ড? সালারের গলায় যেন ফাঁস লাগে। হ্যাঁ, গার্লফ্রেন্ড, রেড লাইট এরিয়ার মেয়ে। এখন ডিফেন্সে শিফট হয়ে গেছে। কি? নাম কি? ইমামা রেড লাইট এরিয়ার মেয়ে কখনো হতে পারে না। নিশ্চয়ই আমার ভুল হচ্ছে। বন্ধুর দিকে তাকিয়ে ভাবে সালার। সুনোবর। আকিব মেয়েটার নাম বলল। সালার হাতে থাকা জিনিসপত্রগুলো গ্লোভ কম্পার্টমেন্টে রেখে দে। ওর আসলেই ভুল হচ্ছিল। আকিব গাড়ির লাইট অফ করে দেয়। সিটের সাথে হেলান দিয়ে সালার লম্বা শ্বাস ফেলে। কিন্তু এটা ওর আসল নাম না। আকিব বলতে রইল, ওর আসল নাম ইমামা। সালারের কানে বিস্ফোরণ ঘটে, যেন কেউ কানে গলিত সীসা ঢেলে দিয়েছে। আকিব স্টিয়ারিং হুইলে ঝুঁকে দুই ঠোঁটে রাখা সিগারেট জ্বালাচ্ছিল। তুমি কি বললে? সালারের গলা কাঁপছিল। আকিব সিগারেটের ধোঁয়া ছেড়ে তাকায়। নাম বলছিলে তুমি, কি নাম? হ্যাঁ, ইমামা। চেনো নাকি? আকিব বাঁকা হেসে জিজ্ঞেস করে। জানালার কাঁচ খোলা। সালার এমনভাবে বন্ধুর দিকে তাকায় যেন প্রথমবার দেখছে। কানের দুলগুলো আকিফের হাতের মুঠোয়। আমি কি জিজ্ঞেস করছি ইয়ার? তুমি চেনো ওকে? আমি। সালার কিছু বলার চেষ্টা করে। ওর আওয়াজ কোনো গভীর খাত থেকে আসছিল। রেড লাইট এরিয়া? নিজের কল্পনার শেষ সীমানায়ও ইমামা সেখানে থাকতে পারে ভাবিনি। গাড়ির ভেতরে আসা রোড লাইটের আলোতে আকিব ওকে মনোযোগ দিয়ে দেখছিল। ওর বিবর্ণ হয়ে আসা চেহারা, বন্ধ হাতের মুঠ, কাঁপতে থাকা ঠোঁট, অর্থহীন অসংলগ্ন কথাবার্তা। হেসে কাঁধে সান্ত্বনার ভঙ্গিতে হাত রেখে বলল, ডোন্ট ওয়ারি ইয়ার, ঘাবড়াচ্ছ কেন? শুধু গার্লফ্রেন্ড আমার। তোমাদের মাঝে কিছু থাকলে ব্যাপার না। আমরা আগেও কত কি শেয়ার করেছি, মনে আছে তোমার? হাসতে হাসতে বারুদে ম্যাচের কাঠি ছোড়ে। আর এটা তো একটা মেয়ে। মোল রোডে কী পরিমাণ ভিড়! আকিব কোন গতিতে গাড়ি চালাচ্ছে এসব ছাড়াও সালার ভাবতে সময় নষ্ট করেনি স্টিয়ারিং হুইলে থাকা মানুষটার উপর ঝাঁপিয়ে পড়লে ওর নিজের সাথে কী হতে পারে। পলক ফেলার আগে আকিফের কলার চেপে ধরল। আকিফের পা ব্রেকে গিয়ে লাগে। গাড়ি এক ঝটকায় থামে। দুজন ড্যাশবোর্ডের সাথে জোরে ধাক্কা খায়। সালার আকিফের কলার ছাড়েনি। আকিফ বিহ্বল অবস্থায় চিৎকার করে, কি করছো তুমি? সালারের হাত থেকে কলার ছাড়িয়ে দূরে ঠেলার চেষ্টা করে। পাগল হয়ে গেছো? হাউ ডেয়ার ইউ টক লাইক দ্যাট? সালার হিংস্র চোখে তাকায়। হাত এবার আকিফের ঘাড়ে চলে যায়। আকিফের শ্বাস বন্ধ হয়ে আসে। রাগ এবং কিছু করার মতো না পেয়ে সালারের মুখে ঘুষি মারল। সালার ঝটকা খেয়ে পেছনে সরে। দুই হাত এখন নিচের মুখে। পেছনে থাকা গাড়িগুলো একে একে হর্ন দিচ্ছে। ওরা রাস্তার মাঝখানে। এটা দুজনের সৌভাগ্য যে এভাবে হুট করে গাড়ি থামার পরও পেছন থেকে কোনো গাড়ি এসে ধাক্কা দেয়নি। সালার দুই হাতে চোয়াল চেপে ব্যথায় সিটে হেলান দিয়ে বসে রইল। আকিফ নিজেকে ধাতস্থ করে গাড়ি একটু সামনে নিয়ে শুনশান রাস্তার পাশে থামায়। সালার ততক্ষণে সোজা হয়ে গেছে। হাত দিয়ে ঠোঁট চোয়াল চাপতে চাপতে উইন্ডো স্ক্রিন দিয়ে বাইরে তাকিয়ে থাকে। কয়েক মিনিট আগের উত্তেজনা এখন কেটে গেছে। আকিব গাড়ি থামিয়ে ওর দিকে তাকিয়ে বলল, কি সমস্যা তোমার? আমার গলার সাথে কেন ঝুলে পড়লে? আমি কি করেছি? ড্যাশবোর্ড থেকে টিস্যু বক্স বের করে বন্ধুর দিকে এগিয়ে দেয়। সালারের শার্টে পড়া কয়েক ফোঁটা রক্ত নজর এড়ায়নি ওর। সালার দুইটা টিস্যু বের করে নেয়, ঠোঁটের কোণা পরিষ্কার করে যেখান থেকে রক্ত ঝরছিল। অ্যাক্সিডেন্ট হয়ে যেত এতক্ষণে, আকিব বলল। হাত মুছতে মুছতে সালারের আবার কানের দুলের কথা মনে পড়ে। নিচে ঝুঁকে পায়ের কাছে ওগুলো খুঁজতে লাগলো। গাড়ি ফুটপাতে উঠে যেত না হলে। আকিব কথা মাঝে থামিয়ে দিয়ে ওর দিকে তাকিয়ে থাকে। কি খুঁজছ? ওই কানের দুলগুলো, সালার সংক্ষেপে বলল। আকিব ক্ষেপে উঠে। কি সমস্যা? আমার গার্লফ্রেন্ডের কানের দুল। সমস্যা হলে আমার বা ওর হবে, তোমার না। সালার থেমে যায়, নিজের অযৌক্তিক আচরণ বোঝে।
উঠে সোজা হয়ে বসল। বাইরে টিস্যু ফেলার সময় ওর দম আটকে আসে। আকিফ ভ্রু কুঁচকে তাকায়। তোমার আর সোনবরের কিছু বলতে গিয়ে সাবধান হয়। আন্দাজ করার চেষ্টা করে শেষবার ওর বাক্যে এমন কী ছিল যা সালারকে উত্তেজিত করেছে। সেই ভুল দ্বিতীয়বার করতে চায় না। আম সরি, আকিফের থেকে যাওয়ার সালার বলে। ওকে ফাইন। আকিফ কিছুটা স্বস্তি পায়। তুমি আর সোনবর আবার থামে। তুমি বলেছিলে ওর নাম ইমামা। সালার ঘাড় গড়িয়ে তাকায়। ওর চোখ দেখে আকিফের আতঙ্ক লাগে। এগুলো কোনো স্বাভাবিক মানুষের চোখ ছিল না। বিভীষিকা, রাগ, ভয়, সব রকম অভিব্যক্তি তার মাঝে। হ্যাঁ, একবার আমাকে বলেছিল শুরুর দিকে, নিজের ব্যাপারে বলার সময়। ওর বর্ণনা দিতে পারবে? সালার ক্ষীণ আশা নিয়ে জিজ্ঞেস করে। হ্যাঁ, কেন না? অনেক সুন্দর, ফর্সা, লম্বা। আকিব থেমে থেমে বলল, কালো চোখ, চুলও আগে কালো ছিল, এখন ডাই করিয়েছে। আর কি বলবো বলো? সালার ঘায়েল হয়। চোখ বন্ধ করে উইন্ডো স্ক্রিনে মুখ ঘুরিয়ে ফেলে। দম বন্ধ ভাব বেড়ে গেছে। ওর নাম কি ইমামা হাসিম? বিড়বিড় করে। জানি না, বাবার নাম তো বলেনি, আমিও জিজ্ঞেস করিনি। ইমামা হাসিমই ওটা। সালার বিড়বিড় করে। মুখ কালো মেঘে ঢেকে গেছে। এসব আমার জন্য হয়েছে, সব। আমি সব কিছুর জন্য দায়ী। কিসের জন্য দায়ী তুমি? আকিফ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল। সালার উত্তর দেয় না। আকিফ উত্তরের অপেক্ষা করে। কয়েক মিনিটের নীরবতার পর সালার ঘাড় ঘুরিয়ে বলল, আমি ওর সাথে দেখা করতে চাই, এখন, এই মুহূর্তে। আকিফ কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে ড্যাশবোর্ড থেকে মোবাইল তুলে নাম্বার ডায়াল করে। কিছুক্ষণ চেষ্টা করার পর বলল, ওর মোবাইল অফ। বাসায় পাওয়া যাবে কিনা জানি না, রাত হয়ে গেছে। আর রাতে ও চুপ করে গাড়ি স্টার্ট দেয়। কিন্তু ওর বাসায় নিয়ে যাচ্ছি। ৮ ঘন্টা পর গাড়ি ডিফেন্সের এক বাংলোর সামনে থামে। সেখানে পৌঁছানো পর্যন্ত দুজনের মাঝে কোনো কথা হলো না। আকিফ এখন সে সময়কে গালি দিতে থাকে মনে মনে, যখন সালারকে লিফট দিতে চেয়েছিল। কয়েকবার হর্ন দিলে একটা লোক ভেতর থেকে বেরিয়ে আসে। উনি দারোয়ান হয়তো। সোনবর বাড়িতে আছে? আকিফ তাকে দেখে জিজ্ঞেস করল। না, বিবি সাহেবা তো নেই। কোথায় গেছে তাহলে? আমি জানি না। আকিফ গাড়ির দরজা খুলে বেরিয়ে সালারকে বলল, বসো, আমি আসছি। আকিফ লোকটার সাথে ভেতরে চলে যায়। ফেরে 10 মিনিট পর। তুমি ওর সাথে কথা বলবে? ভেতরে ঢুকে জিজ্ঞেস করলো আকিফ। আমি ওর সাথে দেখা করতে চাই। আকিফ গাড়ি স্টার্ট দেয়। যাত্রা আবারও নীরবতায় কাটে। তখন 9টা বাজছে, যখন ওরা রেড লাইট এরিয়ায় পৌঁছায়। এক লোক এখানের জন্য জায়গাটা বুক করেছে, শুধু সেই যন্ত্রণার অনুভূতি নতুন ছিল, যা এবার অনুভব করছিল। নামতে নামতে বলল, তুমিও বের হও, অনেক ভেতরে যেতে হবে। এখন সোনুপুরকে তো তোমার সাথে দেখা করার জন্য এখানে ডেকে আনতে পারবো না। সালার গাড়ি থেকে বের হয়। আকিফের সঙ্গে আবারও পাড়ি দিতে থাকে সে গলি। শেষবার কবে এই জায়গায় এসেছিল খুব ভালো করে মনে আছে ওর। কিছু বদলায়নি। মানুষের মাংসের ব্যবসা এখনো এখানে খুব প্রচ্ছন্নতার সাথে চলে। খুব পরিষ্কার মনে আছে প্রথমবার 18 বছর বয়সে এখানে এসেছিল। তারপর বহুবার এখানে আসা যাওয়া। বহুবার। কখনো নাচ দেখতে, কখনো বিখ্যাত কোনো অ্যাক্ট্রেসের মজমা দেখতে, কখনো আবার এসব গলির দরজা জানালা বা বারান্দা দিয়ে অর্ধনগ্ন নারীদের দেখতে। এসব গলি দিয়ে হাঁটার সময় পৈশাচিক আনন্দ কাজ করত ওর মাঝে। এখানে যে কোনো বয়সের যে কোনো চেহারার মেয়েকে কয়েক ঘন্টার জন্য কিনে ফেলা যায়। ওয়ালেট থেকে বের হওয়া মাত্র কিছু নোট এখানে থাকা যে কোনো মেয়ের মাথা থেকে পা পর্যন্ত ওর করে দিত। পায়ের নিচে পৃথিবী ও জগৎ হাতের মুঠোয় হওয়া আর কাকে বলে। এতে পৈশাচিক আনন্দ ছিল। মাঝে মাঝে রাত কাটানোর জন্য এসব মেয়েদের কাছে আসতো যাদেরকে ঘৃণা লাগে, যারা কয়েকটা নোটের বিনিময়ে শরীর বিক্রি করে। তাদের জন্য এর চেয়ে বেশি কি অনুভূতি রাখা যায়? ঘৃণা সত্ত্বেও এসব মেয়েদেরকে কিনত ও, কারণ ওর কেনার ক্ষমতা ছিল। 18-19 বছর বয়সেও ও নিশ্চিত ছিল এসব মেয়েদের মধ্যে এমন কোনো মেয়ে থাকতে পারে না যার সাথে ওর সম্পর্ক তৈরি হতে পারে। যোগাযোগ, রক্তের সম্পর্ক বা ভালোবাসা হতে পারে। ওর মা বোন এলিট ক্লাসের নারী ছিল। ওর স্ত্রীও একই ক্লাসের কোনো ফ্যামিলি থেকে আসবে। ওর মেয়েও এই ক্লাসে বড় হবে। রেড লাইট এরিয়ার মেয়েগুলো শরীর বিক্রির জন্যই জন্ম নেয়। ওর বিশ্বাস ছিল সোজা ঘাড়, উঁচু চিবুক এবং উত্থিত ভ্রুর এই প্রাণীগুলোকে যতটা ঘৃণা করা যায় তা কম হয়ে যায়। যত অপমান করা হয় তা যথেষ্ট নয়। কিন্তু আজ ভাগ্য
সাত পর্দায় থাকা সেই মেয়ে, যার শরীরে কারো আঙ্গুলের স্পর্শ পর্যন্ত সহ্য করতে পারবে না ও, তাকে এই বাজারে ছুঁড়ে ফেলা হয়েছে। ওর কয়েক পা আগে সে মানুষটা হাঁটছে, যে মেয়েটা একজন খরিদ্দার। সালার সিকান্দার কিছু বলার মতো অবস্থায় ছিল না। কোনো আওয়াজ তুলতে পারেনি, কোনো অভিযোগ করতে পারেনি। কাউকে কি বলবে? আল্লাহ কিভাবে জিজ্ঞেস করবে কেন এমন হলো? ওর ভুল কি ছিল ঠোঁট কামড়ে ধরে? কিভাবে এই কাঁপুনি থামবে? এই গলিতে আসা কোনো মানুষ কি নিশ্চয়তা দিতে বলতে পারবে তার ঘরের, নিজের পরিবারের কোনো মেয়ে কখনো এই বাজারে আসবে না? অন্য পুরুষের পকেটে থাকা নোটের সামনে বিক্রি হয়ে যাবে না। মা, বোন, স্ত্রী, মেয়ে, নাতনি বা আগামী প্রজন্মের কেউ না। সালার সিকান্দারের গলা থেকে জিভ টেনে ছিঁড়ে ফেলা হয়েছে। ইমামা হাশিম তার স্ত্রী, তার অর্ধাঙ্গিনী, এলিট ক্লাসের সে মেয়ে যার এই বাজারের সাথে কখনো কোনো সম্পর্ক হওয়ার কথা না, নিজেকে আরও একবার মোরগল্লার পাহাড়ের সেই রাতের মতো অন্ধকারে গাছের সাথে বাঁধা অবস্থায় অনুভব করে। অসহায়ত্বের শেষ সীমায় খুঁজে পায় নিজেকে। সাহেব, আমার সাথে চলুন। সব বয়সের মেয়ে, এই এলাকার সবচেয়ে ভালো মেয়ে, দামও বেশি না। ওর পাশ একজন লোক হাঁটতে হাঁটতে বলল। আমি এর জন্য আসিনি। সালার নিচু গলায় লোকটার দিকে না তাকিয়ে বলল, কোনো ড্রিঙ্কস, কোনো ড্রাগস? আমি সব কিছু সাপ্লাই দেই। আকিব একটু ধমক দিয়ে লোকটাকে বলল, তোমাকে একবার বললো না দরকার নেই, তাহলে পেছনে কেন পড়েছ? লোকটার পা থেমে যায়। সালার নীরবে হাঁটতে থাকে, মস্তিষ্কে ঝড় চলছিল। ইমামা হাসিম এখানে কখন, কেন, কিভাবে এলো? অতীত থাকা চলচ্চিত্রের মতো ওর চোখের সামনে ভেসে ওঠে। প্লিজ, তুমি একবার, শুধু একবার তার কাছে গিয়ে আমার ব্যাপারে সব বলো। তাকে বলো আমাকে বিয়ে করে নিতে। তাকে বলবে আমার কিছু দরকার নেই, শুধু একটা নাম। তাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোহাই দিলে না বলতে পারবে না। জালাল এত ভালোবাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কয়েক বছর আগে ঘুম ঘুম চোখে বিছানায় চিপস খেতে খেতে মোবাইলের এপাশ থেকে ইমামার অনুনয় শুনছিল ও। বাই দ্য ওয়ে, তুমি ইমামার কি হও? আমি আমি আর ইমামা খুব ঘনিষ্ঠ আর পুরানো বন্ধু। জালাল আনসারের কপালে ভাঁজ পড়েছিল। সালার তখন অদ্ভুত আনন্দ পেয়েছিল। জালাল তখন ইমামা আর ওকে নিয়ে কি ভাবছিল ভালো করে আন্দাজ করতে পারছিল। ইমামাকে গিয়ে পরিষ্কার করে বলে দাও আমি ওকে বিয়ে করব না। জালাল আনসারের এই খবরে ইমামার চেহারা দেখতে চেয়েছিল ও। চুইংগামের বাবুল বানাতে বানাতে ইমামাকে ফোনে এই খবর দিয়েছিল। তুমি আমার এত উপকার করেছ, বেশ আর একটা উপকার করো, আমায় তালাক দিয়ে দাও। ইমামা ফোনে অনুরোধ করেছিল। আর না, তোমার উপকার করতে করতে ক্লান্ত আমি, তাই এখন আর কোনো উপকার করতে পারবো না। আর এই উপকার, এটা তো অসম্ভব। এ উত্তরে বলেছিল, তুমি তালাক চাইলে কোর্টে গিয়ে নাও, কিন্তু আমি তোমাকে তালাক দিচ্ছি না। সালারের গলায় ফাঁস পড়তে থাকে। হ্যাঁ, আমি এসব করেছি, কিন্তু আমি তো জালালের ভুল বোঝাবুঝি দূর করে দিয়েছি, সব বলেছি, কিছু গোপন রাখিনি। আমি শুধু একটা মজা করেছিলাম, একটা প্র্যাকটিক্যাল জোকস। এটা চাইনি ইমামার সাথে এমন কিছু হোক যেন আদালতের কাঠগড়ায় দাঁড়িয়েছিল। ঠিক আছে, আমি অন্যায় করেছি তালাক না দিয়ে, কিন্তু এমন কিছু তো চাইনি যে এখানে আটকে পড়ুক। আমি ওকে বাড়ি ছাড়তে নিষেধ করেছি, মজা করেই হোক সাহায্যের অফার করেছি। আমি তো ওকে এখানে নিয়ে আসিনি। কেউ আমাকে দায়ী করতে পারবে না এসবের জন্য। অসংলগ্ন বাক্যে অজুহাত দিচ্ছিল নিজেকে। মাথা ঝিমঝিম করতে থাকে। মাথা ব্যথার এক ভয়ানক পরিচিত নাম হচ্ছে মাইগ্রেন। মাথার এক পাশের ব্যথা। মাইগ্রেন, মাইগ্রেনের আরেকটা নাম। হাঁটা বন্ধ করে থেমে যায় ও। ঠোঁট কামড়ে অসহায়ভাবে কপাল চেপে ধরল। ব্যথার ঢেউ বয়ে যাচ্ছে। চোখ মেলে ঘড়ির মোড় দেখে। এটা অন্ধ গলি, অন্তত ওর আর ইমামার জন্য। বা পা আগে বাড়ায়। আকিব একটা চৌকো আকৃতির বাড়ির সামনে থামে। ঘুরে সালারের দিকে তাকিয়ে বলল, এটাই বাড়ি। সালারের চেহারা আরো বিবর্ণ হয়। কিয়ামত আর কতখানি দূরে রয়ে গেছে ওর জন্য। উপরে যেতে হবে, সুনবর ওখানে। আকিব সরু ও অন্ধকার সিঁড়ি বেয়ে উঠতে শুরু করে। সালার প্রথম সিঁড়িতেই হোঁচট খায়। আকিব ওর দিকে তাকিয়ে থেমে গেল। সাবধানে, সিঁড়ির অবস্থা খুব একটা ভালো না। তার উপর এরা বাল্ব লাগাতেও অভ্যস্ত না। সালার সোজা হয়ে আকিফের সাহায্য নিয়ে সামনের সিঁড়িতে পা রাখে। সিঁড়িগুলো গোলাকার হয়ে উপরে গেছে, আর তা এত সরু যে এক সময়
এই মাত্র একজন মানুষই উঠতে পারবে। নিচের সিমেন্ট এবড়ো থেবড়ো, বুট পায়ে থাকলেও ওখানকার জরাজীর্ণ অবস্থা টের পাওয়া যাচ্ছে। যে দেওয়াল ধরে উঠছিল সেখানে সিমেন্টও খসে খসে পড়ছে। সালার অন্ধ মানুষের মতো দেওয়াল ধরে সিঁড়ি দিয়ে উঠতে থাকে। দোতলার খোলা দরজা থেকে আসা আলো ওকে দেখতে সাহায্য করে। আকিব আশেপাশে নেই, নিশ্চয়ই দরজা পার করে ভেতরে ঢুকে গেছে। কিছুক্ষণ থেমে দরজার ভেতরে পা রাখে ও। এটা একটা বারান্দা, এক পাশে অনেকগুলো রুমের দরজা, অন্য পাশে কিছু নেই। নিচের গলি দেখা যায়। লম্বা বারান্দাটা একবারে ফাঁকা। ওখানে দাঁড়িয়ে সব দরজাই বন্ধ মনে হয় ওর। আকিব কোনো দিকে গেছে বুঝল না। খুব সাবধানে পা বাড়ায়, যেন কোনো ভূতের বাংলোতে ঢুকে পড়েছে। এখন যদি কোনো দরজা খুলে ইমামা হাসিম সামনে এসে দাঁড়ায়, আমার আল্লাহ, আমি আমি এখানে কিভাবে ওর মুখোমুখি হব? হৃদয় ডুবতে থাকে। বন্ধ দরজাগুলোর দিকে তাকিয়ে সামনে হাঁটতে থাকে কেবল। বারান্দার শেষ প্রান্তের একটা দরজা থেকে আকিব উকি দিয়ে জোরে জোরে বলে, এখনো ওখানে? এদিকে আসো। পায়ের গতি দ্রুত হয়ে যায় ওর, তবে দরজায় পৌঁছানোর আগে কিছুক্ষণ থামে। নিজের হৃদস্পন্দনের শব্দ বাইরে থেকে শুনছিল। চোখ বন্ধ করে ঠান্ডা হাত দুটো মুঠ করে নিয়ে রুমের ভেতরে ঢুকলো। আকিফ একটা চেয়ারে বসে আছে। পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটা চুল আঁচড়াতে আঁচড়াতে আকিফের সঙ্গে কথা বলছে। এটা ইমামা না। সালারের মুখ থেকে বেরিয়ে আসে, হ্যাঁ এটা ইমামা না, ও ভেতরে চলো। আকিফ উঠে আরেকটা রুমের দরজা খোলে। সালার ভারী পায়ে বন্ধুকে অনুসরণ করে। আকিফ এই রুম পার করে আরেকটা দরজা খুলে অন্য এক রুমে ঢুকলো। হ্যালো সুনবর, দূর থেকে আকিফকে বলতে শুনে ওর হৃদয় লাফিয়ে গলায় এসে পড়ে। মন বলছিল সেখান থেকে পালিয়ে যেতে। এখন এই মুহূর্তে খুব দ্রুত কোনো দিকে না তাকিয়ে এই রুম থেকে, এ এলাকা থেকে, এ শহর থেকে, এ দেশ থেকে একবারও পিছনে না ফিরে ঘাড় ঘুরিয়ে পাশের দরজাটা দেখল। এসো সালার। আকিফ ওকে ডাক দিয়ে ভেতরে থাকা মেয়েটার সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। সালার থুতু ফেলল। ওর গলা কাটার জঙ্গল হয়ে গেছে। সামনে আগায়। আকিফ পেছনে ওর পায়ের আওয়াজ শুনে দরজা থেকে সরে যায়। সালার দরজায় দাঁড়ানো। আকিফ রুমের মাঝখানে। এ হচ্ছে সুনবর। আকিফ পরিচয় করিয়ে দেয়। সালার চোখ সরাতে পারে না। মেয়েটাও স্থির চোখে তাকিয়ে আছে। ইমামা? বিড়বিড়িয়ে জিজ্ঞেস করে। হ্যাঁ ইমামা। আকিফ নিশ্চিত করে ওকে। সালার হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ল। আকিফ ভয় পেয়ে যায়। কি হয়েছে? দুই হাত পিছিয়ে সেজদায় চলে যায়। পতিতা গৃহে সেজদা করা প্রথম পুরুষ ও। আকিফ নিচে বসে কাঁধ ধরে ঝাঁকাতে থাকে বন্ধুর। সালার সিজদায় বাচ্চাদের মতো কাঁদছিল। পানি, পানি আনো, আকিফ বলে। সোনবর ঘাবড়ে গিয়ে বিছানার পাশ থেকে জগ গ্লাস নিয়ে আসে। গ্লাসে পানি ঢেলে সালারের পাশে এসে দাঁড়ায়। সালার সাহেব, আপনি পানি নিন। সালার এক ঝটকায় উঠে বসে, যেন শরীর দিয়ে বিদ্যুৎ বয়ে গেছে। মুখ কান্নায় ভেজা। কিছু না বলে জিন্সের পকেট থেকে নিজের ওয়ালেট বের করে পাগলের মতো একের পর এক কারেন্সি নোট বের করে সোনবরের সামনে রাখছিল। কয়েক সেকেন্ডে পুরো ওয়ালেট খালি করে ফেলে। ক্রেডিট কার্ড ছাড়া আর কিছু অবশিষ্ট রইল না। এরপর উঠে দাঁড়ায়। উল্টো পায়ে দরজার চৌকাঠে হোঁচট খেয়ে রুমের বাইরে আসে। আকিব হতভম্ব হয়ে ওর পিছনে। সালার, সালার, কি হয়েছে? কোথায় যাচ্ছ? কাঁধ ধরে থামানোর চেষ্টা করলো। সালার পাগলের মতো নিজেকে ছাড়িয়ে নে। ছাড়ো আমাকে। হাত লাগাবে না, আমাকে যেতে দাও। জোরে কাঁদতে কাঁদতে চিৎকার করছিল। ইমামার সঙ্গে দেখা করতে চেয়েছিলে তো তুমি। আকিফ ওকে মনে করায়, এটা ইমামা না, ও ইমামা হাসিম না। ঠিক আছে, কিন্তু আমার সাথে যাবে তুমি। আমি যেতে পারবো, তোমাকে দরকার নেই আমার। পিছপা হয়ে রুম থেকে বেরিয়ে যায় ও। আকিফ বিরক্ত হয়ে বিড়বিড় করে। মুড অফ হয়ে গেছে। ঘুরে সুনবরের রুমে ঢোকে। সুনবর এখনো বিস্ময় নিয়ে নোটের স্তূপের দিকে তাকিয়েছিল। সিঁড়িগুলো এখনো আগের মতোই অন্ধকার। কিন্তু এবার সালার যে মানসিক অবস্থার মধ্যে ছিল তাতে ওর কোনো দেয়াল সাহায্য বা আলোর প্রয়োজন ছিল না। ও সিঁড়ি দিয়ে অন্ধের মতো নিচের দিকে দ্রুত নামতে শুরু করে। ফলস্বরূপ বাজেভাবে পড়ে যায়। সিঁড়ি সোজা হলে একেবারে নিচে পড়তো, কিন্তু সিঁড়ির ধরন গোলাকার হওয়ায় বেঁচে গেছে। অন্ধকারে আবার উঠে দাঁড়ায় ও। হাঁটু আর গোড়ালি যন্ত্রণা উপেক্ষা করে আগের গতিতে সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করে। কয়েক সিঁড়ি পার হওয়ার পর দেওয়াল লাফ ওকে নিচে ফেলে দেয়। এবার মাথা গিয়ে দেওয়ালের সাথে বাড়ি খায়, কিন্তু ভাগ্য ভালো ওর হাড় ভাঙেনি। হয়তো উপরে সিঁড়ি থেকে পড়ে শেষ সিঁড়িতে পড়েছে।
কারণ সামনে গলির আলো দেখা যাচ্ছে। সিঁড়ি থেকে নেমে এলেও সামনে যেতে পারল না। কয়েক কদম এগিয়ে বাড়ির বাইরে রাখা চৌকির উপর বসে পড়ল। বমি আসছে। মাথা চেপে নিচু হয়ে ওয়াক ওয়াক করে। চোখের পানি তখনও থামেনি। গলি দিয়ে যাতায়াত করা মানুষের জন্য এই দৃশ্য নতুন না। এখানে অনেক মদ্যপ মাদকাসক্তরা অতিরিক্ত নেশা করে ফেলার পর এমনই করে। শুধু ওর বেশভূষা চেহারা কিছুটা বেমানান। ওর কান্না আর উন্মাদনা কোনো পতিতার অবিশ্বাসের পরিণাম হিসেবে ধরা হচ্ছিল। পতিতাদের আস্তানা সবার হজমের বিষয় না। পথচারীরা যেতে যেতে তাকিয়ে হাসছিল। কেউ ওর কাছে আসেনি। এ বাজারে অন্যের খোঁজখবর নেওয়ার কোনো রেওয়াজ নেই। আকিফ নিচে আসেনি। এলে হয়তো ওর পাশে থাকতো। ইমামা হাসিম ওখানে ছিল না। সোনবর ইমামা হাসিম না। কত বড় বোঝো, কত বড় বোঝা ওর কাঁধ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কি ভীষণ যন্ত্রণা থেকে রেহাই দেওয়া হয়েছে। আঘাত দেওয়া হয়েছে কিন্তু তা বাড়ানো হয়নি। শুধু আঘাতের যন্ত্রণা অনুভব করিয়ে ওকে সাবধান করে দেওয়া হয়েছে। ইমামাকে এখানে না পেয়ে ওর এই অবস্থা। যদি পেয়ে যেত তবে কি হতো? আল্লাহকে ভয় পাচ্ছিল, সীমাহীন ভয়। তিনি কি পরিমাণ ক্ষমতাবান, কি আছে যা করতে পারেন না। তিনি কি পরিমাণ দয়ালু, কত কি করেন না। মানুষকে কিভাবে মানুষ রাখতে হয় তিনি জানেন। কখনো কঠোর হয়ে কখনো সদয় হয়ে মানুষকে বৃত্তের মাঝে সীমাবদ্ধ করে রাখেন। নিজের জীবনের সে কালো অধ্যায়ের প্রতি কখনো এত ঘৃণা এত অনুশোচনা অনুভব করেনি যতটা এই মুহূর্তে করছিল। কেন? কেন? আমি কেন এখানে আসতাম? কেন কিনতাম আমি মেয়েদেরকে? কেন গুনাহের উপলব্ধি আমার মাঝে জাগতো না? রাস্তার পাশে বসে দুই হাতে মাথা চেপে ধরে আর্তনাদ করে ও। আর যখন আমি সব ছেড়ে দিয়েছি তাহলে এখন কেন? এই ব্যথা, এই যন্ত্রণা কেন অনুভব করছি? আমি জানি, জানি নিজের সব আমলের জবাব দিতে হবে। কিন্তু সেই হিসাব এখানে এমনভাবে নিও না আল্লাহ। যে মেয়েটাকে আমি ভালোবাসি তাকে বাজারে এনে দাঁড় করিও না। কাঁদতে কাঁদতে থেমে যাই। কোথায় কথায় হওয়া স্বীকারোক্তি কোথায় হচ্ছে? ভালোবাসা? গলি দিয়ে যাতায়াত করা মানুষদের দিকে তাকিয়ে অবিশ্বাস্য ভঙ্গিতে বিড়বিড় করে। আমি কি আমি ওকে ভালোবাসি? অজানা এক তরঙ্গ মাথা থেকে পা পর্যন্ত বয়ে যায়। এই যন্ত্রণা কি শুধু এই কারণে হচ্ছিল যে আমি ইমামাকে উপর দিয়ে ছায়া ভেসে গেল? তাহলে এটা আমার অনুশোচনা না, অন্য কিছু। ওর মনে হলো এখান থেকে আর কখনো উঠতে পারবে না। হুম, তার মানে এটা অনুশোচনা না, ভালোবাসা, যার পেছনে আমি ছুটছি। ওর কাছে নিজের শরীর বালির মতো তৈরি মনে হলো। ইমামা ফাঁসির দড়ি না, মনের অসুখ। ওর গাল গড়িয়ে চোখের পানি ঝরছে। মেয়েটাকে এই বাজারে খুঁজতে গিয়ে আমার পা এজন্য কাঁপছিল কারণ আমি ওকে নিজের হৃদয়ের মাঝে খুব উঁচু জায়গাতে রেখেছি। এমন জায়গায় যেখানে নিজেও উপলব্ধি করতে পারছিলাম না। চেকমেট। 150+ আইকিউ লেভেলের সেই পুরুষ মুখ থুবড়ে পড়েছে। আবার ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল ও। কোন ক্ষত নতুন করে ব্যথা দিচ্ছে। এ যন্ত্রণার নাম যা শ্বাস নিতে দিচ্ছে না। আয়না ওকে কোথায় কি দেখাচ্ছে? বিবেক ওকে কি মনে করিয়ে দিচ্ছে, কি কেড়ে নিতে চাইছে? সেখান থেকে উঠে ও হাঁটা শুরু করে, কাঁদতে কাঁদতে নিয়ন্ত্রণহীনভাবে। আশেপাশে তাকিয়ে থাকা মানুষের চাহনি পরোয়া না করে নিজের সত্তার উপর এত ঘৃণা এর আগে কখনো অনুভব করেনি যতটা এখন করছিল। রেড লাইট এরিয়া ওর জীবনের সবচেয়ে কালো অধ্যায়। এমন কালো অধ্যায় যা ও খুবলে নিজের জীবন থেকে উপড়ে ফেলতে পারছে না। আবারও তা তা ওর জীবনে এসে দাঁড়িয়েছে। কয়েক বছর আগে এখানে কাটানো রাতগুলো অশুভ ছায়ার মতো তাড়া করছে, যা থেকে পালাতে পারছে না। আর এখন যে ভয় ওর মাঝে বাসা বেঁধেছিল সেটা যদি হতো, যদি ইমামা সত্যিই এই বাজারে থাকতো, সোনবর ইমামা হাসিম না কিন্তু অন্য কেউ। ওর মাথা ব্যথা বেড়ে যায়, মাইগ্রেন খারাপ রূপ নেয়, মস্তিষ্ক ফাঁকা হয়ে আসে। গাড়ির হর্ন, রেড লাইট এরিয়ার আলো ওর ব্যথা বাড়িয়ে তুলছিল। ওর মস্তিষ্ক অন্ধকারে ডুবতে শুরু করে।